আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান অনলাইন কলেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম ব্যাকরণ অংশ নিয়ে। আজকে আমরা সমাস ও দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে সমাস কি আমরা সেটা জানব এবং সেটা জানার পরে দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে দুটি। তো আজকে কী শিখবো আমরা আলোচনা শেষে দেখে নেই। সমাস কি সেটা আমরা জানতে পারবো, সমাসের প্রকারভেদ জানতে পারবো এবং সমাস চেনার উপায় জানতে পারবো এবং দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আজকের শিক্ষণফল। এরপরে আমরা চলে যাচ্ছি সমাস কাকে বলে সেই সংজ্ঞায়। সমাস কাকে বলে এখানে দেয়া আছে, খুব সংক্ষেপে দেখো। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে। এখানে একটি উদাহরণ দিতে পারলে খুব ভালো হতো। যাই হোক, তাহলে কি জানলাম সমাসের সংজ্ঞায়? আমরা এর আগে যে ক্লাসটি হয়েছে সেখানেও আমরা সমাসের সংজ্ঞা সম্পর্কে জেনেছি। সমাস হলো পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে। আমরা যদি একটি উদাহরণ দেই, যদিও এখানে দেইনি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, তিনটা শব্দ মিলে কি হয়েছে? তিনটা পদ মিলে কি হয়েছে? একটা পদ হয়েছে সিংহাসন, যাকে আমরা সবাই চিনে থাকি, যেখানে রাজা বাদশারা বসে থাকেন। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে দেখো সমাসের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ বানানটা একটু ভুল আছে, খুবই দুঃখিত। শ্রেণী বিভাগ হবে। যাই হোক, হ্যাঁ, যেটা আমরা দেখছিলাম সমাসের শ্রেণী বিভাগ, এখানে সমাস দেয়া আছে। আমরা জানি সমাস 6 প্রকার। প্রথমেই আছে দ্বন্দ্ব সমাস 1 নাম্বার। এরপরে রয়েছে কর্মধারয় সমাস। এরপরে এখানে 3 নাম্বার হবে। এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 3 হবে, খুবই দুঃখিত। 4 নম্বরে রয়েছে বহুব্রীহি সমাস, 5 নম্বরে রয়েছে অব্যয়ীভাব সমাস, সর্বশেষ রয়েছে দ্বিগু সমাস। ধারাবাহিকভাবে আমরা 6টি সমাস সম্পর্কেই আলোচনা করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস আলোচনার পূর্বে আসলে এই 6টি সমাসেই আমরা কিভাবে খুব সহজে চিনতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগেই সমাসের পদ পরিচিতি, এটা আমরা একটু দেখে নিই। সমাসে বিভিন্ন পদ থাকে, আমরা জানি। সেই সমাসের পদ পরিচিতি এখানে আমি দিয়েছি স্লাইডের মধ্যে। দেখো কোন পদকে কি বলে সমাসের, আমরা একটু দেখে নিই। আচ্ছা, সমাস কাকে বলে সেটা আমরা পেয়েছিলাম যে পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট একাধিক পদকে এক পদে পরিণত করার ব্যাকরণিক নিয়মকে সমাস বলে। ওকে, দেখো এখানে একটি উদাহরণ দেয়া আছে। উদাহরণটা কি আছে? চিরকাল ব্যাপিয়া সুখী। দেখো এখানে পরস্পর একটার সাথে একটা অর্থের মিল আছে এবং এই 3টা পদ মিলে কি হয়েছে? চিরসুখী একটা পদ হয়েছে। আমরা যদি পুরো বাক্যটাকে ধরি, চিরকাল ব্যাপিয়া সুখী, এই পুরো বাক্যটাকে বলা যায় সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। দেখো 3টা নামেই এটাকে ডাকা যায়। পুরো বাক্যটাকে চিরকাল ব্যাপিয়া সুখী, এই পুরো বাক্যটাকে আমরা সমাস বাক্য বলতে পারি, ব্যাস বাক্য বলতে পারি, অথবা বিগ্রহ বাক্য বলতে পারি। এরপরে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে কি পেলাম? পুরো বাক্যটাকে, অর্থাৎ এই বাক্যটাকে কি বলা হয়? সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই 3টা শব্দ মিলে বা পদ মিলে হয়েছে এক পদ। নাম কি সেটার? এটা হয়েছে কি? চিরসুখী। এই চিরসুখী এটাকে আবার কি বলে? দেখো সমস্ত পদ। এটাকে আবার কি বলে? সমস্ত পদ। তার মানে এই বাক্যটা হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। চিরসুখী হচ্ছে সমস্ত পদ। দেখো এখানে আবার দেয়া আছে সুখী, এটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। ব্যাপিয়া এটাকে বলা হয় মধ্যপদ। চিরকাল এটাকে বলা হয় পূর্বপদ। তাহলে আমরা
পূর্বপদ কোনটাকে বলে, পরপদ কোনটাকে বলে আমরা জেনে নিলাম। কারণ এই পূর্বপদ এবং পরপদ, বিশেষ করে পূর্বপদ এবং পরপদ আমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই জন্য এটা শেখা খুবই জরুরি। এরপরে সবশেষে দেখো এখানে যে বিষয়টি দেয়া আছে, চিরকাল, ব্যাপিয়া, সুখী, এই যে আলাদা আলাদা পদগুলো আছে, প্রত্যেকটি পদকে আলাদাভাবে সমস্যমান পদ বলে। লক্ষ্য করেছ, প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে আবার কি বলা হয়, সমস্যমান পদ বলা হয়। তাহলে সমাসের যে পদ পরিচিতি সেটা আমরা জানলাম। পুরো বাক্যটাকে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। এটা থেকে যে সংক্ষিপ্ত একটি পদ হয় সেই পদটিকে সমস্ত পদ বলে, এবং এই বাক্যের শেষ পদটাকে পরপদ বা উত্তরপদ বলে। প্রথম পদটাকে পূর্বপদ বলে, মাঝখানের পদটাকে মধ্যপদ বলে, এবং বাক্যের প্রত্যেকটি পদকে আলাদাভাবে কি বলে, সমস্যমান পদ বলে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি সমস্ত পদ দেখে খুব সহজেই কিভাবে আমরা সমাস চিনতে পারি। তাহলে সমস্ত পদ কোনটা ছিল ওখানে একটু মনে করে দেখো, চিরসুখী ছিল। চিরসুখী এটা দেখেই আমরা কিভাবে সমাস চিনতে পারি। ওকে, সমস্ত পদ দিয়ে বাক্য রচনা করে কোনটি প্রধান তা বের করতে হবে। খেয়াল করতে হবে, যেহেতু পূর্বপদ এবং পরপদ দুইটা পদ আমাদের ব্যাস বাক্যের মধ্যে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, সমস্ত পদ দিয়ে আমি বাক্য রচনা করব। সমস্ত পদ দিয়ে বাক্য রচনা করার পরে আমার কাছে যেই পদটা প্রাধান্য পাবে, বাক্য রচনার মধ্যে যেই পদটা আমার সামনে মনে হবে যে এই পদটার এখানে প্রাধান্য পেয়েছে, তাহলে সেই পদ দেখেই আমরা বলতে পারবো যে এটা এই সমাস। যেমন এখানে দেয়া আছে প্রথমে 1 নম্বরে দেখো, উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান হচ্ছে কোন সমাসে, দ্বন্দ্ব সমাস। তার মানে দ্বন্দ্ব সমাসে কি, উভয় পদ মানে পূর্ব পদেরও প্রাধান্য থাকবে এবং পরপদের দুইটা পদেরই প্রাধান্য থাকবে। যেমন আজ ও কাল, আজকাল, এখানে উভয় পদই প্রধান। লক্ষ্য করে দেখো, আজ কাল, এখানে আজকাল দিয়ে বাক্য রচনা করলে আমরা কি আজকে বুঝবো না কালকে বুঝবো, আজও বুঝবো না কালও বুঝবো না, আজকাল দুইটাকেই বুঝবো, অর্থাৎ সব সচরাচর বা এখন বর্তমানে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যদি বাক্য রচনা করি যে আজকাল তোমাকে তো দেখাই যায় না, দেখে আজ বুঝলাম নাকি কাল বুঝলাম না, আমরা আজও বুঝিনি আলাদা করে, কালও বুঝিনি আলাদা করে, অর্থাৎ আজকেও বুঝছি কালকেও বুঝছি, অর্থাৎ এখন আর তোমাকে দেখা যাচ্ছে না, এরকমটা কিছু বুঝছি। তার মানে এখানে উভয় পদেরই প্রাধান্য পেয়েছে, সরাসরি আমরা দেখতে পেলাম। এরপরে উভয় পদ প্রধানের পর কোনো পদই প্রধান নয়, সেটা কোন সমাস, বহুব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি সমাসের যে উত্তর পদ থাকবে বা সমস্ত পদ থাকবে, সেই সমস্ত পদ দিয়ে আমরা যদি বাক্য রচনা করি তাহলে কোনো পদেরই, অর্থাৎ পূর্বপদ বা পরপদ কোনো পদেরই প্রাধান্য থাকবে না, নতুন 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 একটি অর্থ আমাদের সামনে চলে আসবে। যেমন এখানে দেওয়া আছে দেখো, গ্রন্থ লিখেন যিনি, গ্রন্থকার, এখানে কি বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। দেখো গ্রন্থ এখানে কি গ্রন্থকে নির্দেশ করছে বা লিখেনকে নির্দেশ করছে? যিনি মানে হয়তো কোনো ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি কি গ্রন্থকার সেটা বোঝাচ্ছে? অবশ্যই না। দেখো এখানে কোনো পদেরই কিন্তু অর্থের প্রাধান্য পাচ্ছে না। গ্রন্থকার মানে হচ্ছে যিনি গ্রন্থ লেখেন এমন ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ আলাদা করে গ্রন্থ বা বইকে বোঝাচ্ছে না, লিখেন তাকে বোঝাচ্ছে না। ঠিক আছে, কোনো এমন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যিনি গ্রন্থ লিখেন। ওকে, এখানে আমরা দেখলাম যে এখানে কি বোঝালো, কোনো পদের অর্থের প্রাধান্য পেল না, নতুন একটি অর্থের প্রাধান্য পেল। এখানে আরেকটা উদাহরণ আনতে পারলে তোমাদের কাছে হয়তো বিষয়টি সুবিধা হতো। যাই হোক, এরপরে আমরা যদি দেখি, প্রথমে গেল উভয় পদ প্রধান, এরপর কোনো পদই প্রধান নয়, এরপরে আছে পূর্ব পদ প্রধান, অর্থাৎ পূর্বের পদটি প্রাধান্য পাবে এখানে। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদ প্রধান। যেমন জন্ম পর্যন্ত আজন্ম, পূর্বে উপসর্গ থাকবে এবং সমস্ত পদটি পজিটিভ অর্থ দেবে। আচ্ছা, অব্যয়ীভাব সমাসটা হচ্ছে কি, পূর্বে উপসর্গ থাকবে, দেখো একটা উপসর্গ এবং সমস্ত পদটি পজিটিভ অর্থ দিয়েছে, জন্ম, জন্ম পর্যন্ত। খেয়াল করে দেখো তো এখানে কোন পদে প্রাধান্য পেয়েছে, জন্ম মানে জন্ম পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু জন্মটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু জন্মটাকেই আমাদের সামনে প্রতীয়মান হয়, যেহেতু জন্মটাই সরাসরি এখানে চলে আসছে শুধু উপসর্গ যুক্ত হয়ে। ওকে, এরপরে উপসর্গ যেহেতু এখানে যুক্ত হয়েছে সেটা দিয়েও আমরা কিন্তু অনেকটা বুঝে থাকি, এবং সমস্ত পদটি পজিটিভ অর্থ দিচ্ছে, এটা
অব্যয়ী বা সমাস। ওকে, এরপরে পরপদ প্রধান। পরপদ প্রধান হচ্ছে দ্বিগু সমাস এবং তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস। বাকি যে এই তিনটি সমাস এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এই তিনটি সমাসেরই পরপদ প্রধান। এখন তিনটি সমাসের যে পরপদ প্রধান, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কোন সমাস? দেখো, দ্বিগু সমাস মানে হচ্ছে সংখ্যা, সেখানে সংখ্যার ব্যবহার থাকবে। তৎপুরুষ সমাস এটা হচ্ছে বিভক্তি নির্ভর, সেখানে বিভক্তির একটা ব্যাপার থাকবে। আগের ক্লাসে তোমাদের বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি। এরপরে সর্বশেষ রয়েছে কর্মধারয় সমাস। যখন আমরা দেখব পরপদের প্রাধান্য পেয়েছে কিন্তু বিভক্তিও নাই, সংখ্যাও নাই ব্যাসবাক্য করার পরে, তাহলে আমরা কি বুঝবো? এটা কর্মধারয় সমাস। যেমন এখানে আমরা যদি দেখি, ঘরে আশ্রিত জামাই সমান গড় জামাই, গড় জামাই দিয়ে আমরা বাক্য রচনা করি। ঘর জামাই বাড়িতে এসছেন, ঘর এসছেন নাকি জামাই এসছেন? নিশ্চয়ই জামাই এসছে, তার মানে জামাইয়ের এখানে প্রাধান্য পেয়েছে। জামাই কোন পদ? এখানে জামাই হচ্ছে পরপদ, তার মানে পরপদের প্রাধান্য পেল। এখন আমরা লক্ষ্য করব এটার ব্যাসবাক্য করার পরে এখানে কি সংখ্যা আছে? দেখো তো, ঘরে আশ্রিত জামাই বা ঘর জামাই এর মধ্যে কোনো সংখ্যা বোঝাচ্ছে কিনা? অবশ্যই সংখ্যা বোঝাচ্ছে না। ঘরে আশ্রিত জামাই, এখানে কোনো বিভক্তি আছে কিনা? এখানে নিশ্চয়ই কোনো বিভক্তি নেই বা বিভক্তি লোপ হয়েছে এমনও কিছু নেই। তার মানে দ্বিগু সমাসও নয়, তৎপুরুষ সমাসও নয়, তার মানে এটা হবে কি? কর্মধারয় সমাস। এরপরে দেখো চার ভুজের সমষ্টি চতুর্ভুজ। চতুর্ভুজ, এখানে কি একটা সংখ্যা আছে কিনা দেখো তো, লক্ষ্য করো, 4 দিয়ে 4-এর একটা সংখ্যা এখানে কিন্তু আছে। তার মানে এখানে কিন্তু দ্বিগু সমাস আমরা সহজেই এটাকে বলতে পারি। এবং খেয়াল করে দেখো তো, এটা কোন পদে প্রাধান্য পেল? তুমি একটি চতুর্ভুজ আঁকো। চতুর্ভুজ আঁকলে যদি আমি এটা বলি তুমি একটি চতুর্ভুজ আঁকো, সে কি চার আঁকবে, চতু আঁকবে, এরকম কিছু, নাকি ভুজ আঁকবে? একটা ভুজ আঁকবে। ওকে, এরপরে চিনি দিয়ে পাতা, চিনি পাতা। চিনি পাতা ভাত খেতে খুব ভালো লাগে। দেখো তো, এখানে চিনির প্রাধান্য পেয়েছে নাকি পাতার? আসলে না, এখানে পাতার মতো যে ভাতটা সেটা খেতে খুব ভালো লাগে, এটাকে আমরা বুঝতে পারছি। আর পরে পদের প্রাধান্য এখানে পেয়েছে। এরপরে চিনি দিয়ে পাতা, দেখো এখানে দিয়ে এই বিভক্তি আছে, বিভক্তিটা কি হয়েছে? লোপ হয়েছে। যেহেতু বিভক্তি এই ব্যাসবাক্য করার পরে আমরা এখানে পেয়েছি, সেহেতু এই সমাসটা কোন সমাস? চিনি পাতা তৎপুরুষ সমাস। এই বিষয়গুলো আমাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে যখন আমরা কি করব? প্র্যাকটিস করব, বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, সমস্ত পদে বিভক্তি লোপ পায়, কিন্তু যে সমাজে বিভক্তি লোপ পাবে না সেগুলোকে আমরা অলুক সমাস বলবো। দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এই 3 সমাসের অলুক হয়। খেয়াল করতে হবে, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এই 3 সমাসের অলুক সমাস হয়, বা ঠিক আছে, অলুক দ্বন্দ্ব হয়, অলুক তৎপুরুষ হয়, অলুক বহুব্রীহি হয়, অন্যান্য সমাসের হয় না। এরপরে আমরা কি করব? আমাদের যে আজকের মূল আলোচনা দ্বন্দ্ব সমাস, এটাকে আমরা পড়ব। ওকে, দ্বন্দ্ব সমাস কি আমরা একটু আগেও জেনেছি। দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকবে। তাহলে সংজ্ঞাটা কি দেখো, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন তাল ও তমাল, তাল তমাল দুইটাকেই বোঝাচ্ছে। দেখো, দ্বন্দ্ব সমাস নির্দেশ করতে সাধারণত মাঝখানে হাইপেন ব্যবহার করা হয়। দোয়াত ও কলম, দোয়াত কলম এ সমাসে পূর্বপদ ও পরপদের মাঝে সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে এবং ও আর এই 3টি অব্যয় ব্যবহার করা হয়। খেয়াল করতে হবে, ব্যাসবাক্য কোনটা? তাল ও তমাল। এই যে তাল ও তমাল, এর মাঝখানে ও আর এবং এই 3টি অব্যয়, এবং ও আর এই 3টি অব্যয় সাধারণত ব্যবহার করা হয়। এরপরে সমস্ত পদে কি সাধারণত কি হয়? হাইপেন হয়। সমস্ত পদে সাধারণত হাইপেন হয়। উভয় পদে প্রাধান্য পেয়েছে এরকম কিছু আমরা যদি দেখি, এবং মাঝখানে হাইপেন আছে এরকম কিছু যদি আমরা দেখি, তখন আমরা এটাকে দ্বন্দ্ব সমাস বলব। ওকে, দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের হয়ে থাকে। দেখো, আসলে স্পেসিফিক কোনো নির্দিষ্ট করে কোনো প্রকারভেদ নাই। আসলে নির্দিষ্ট করে যে প্রকারভেদগুলো দেওয়া আছে, দেখো, প্রথম আছে মিলনার্থক দ্বন্দ্ব, অর্থাৎ মিল বোঝাবে, মিলন বোঝাবে। যেমন মা, বাপ, মাসি, পিসি, চা, বিস্কিট। ঠিক আছে, দেখো প্রত্যেকটার সাথে কি বোঝাচ্ছে? মিলন বোঝাচ্ছে, মা, বাপ, মাসি, পিসি, চা, বিস্কিট। এরপরে বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব কোনগুলো? বিরোধ বোঝাবে, দা, কুমড়া, স্বর্গ, নরক। এই স্বর্গ নরককে, খুবই দুঃখিত, স্বর্গ নরককে কেউ কেউ আবার বিপরীতার্থক দ্বন্দ্ব বলে থাকেন। যাই হোক, তোমাদের যে নবম দশম শ্রেণীর বই আছে সেখানে এটাকে বিরোধার্থক দ্বন্দ্ব দেওয়া হয়েছে। যাই হোক, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব বোঝা যায়। এরপরে আছে, দেখো আমরা লক্ষ্য করি বিপরীতার্থক দ্বন্দ্ব।
বিপরীতার্থক দ্বন্দ্ব কোনগুলো? আয়, ব্যয়, জমা, খরচ। অঙ্গবাচক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব কোনগুলো? দেখো বিপরীত মানে একটা আরেকটা বিপরীত, আয়ের বিপরীত ব্যয়, জমার বিপরীত খরচ। হ্যাঁ, এটা এখানে শুধু আমি সমস্ত পদটি দেখিয়েছি। এটা ব্যাস বাক্য কি হবে? আয় ও ব্যয়, জমা ও খরচ। অঙ্গবাচক দ্বন্দ্ব, অঙ্গ, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো দিয়ে দ্বন্দ্ব হয়। হাত ও পা সমান হাত পা, নাক ও কান নাক কান। এখানে শুধু কি দেয়া আছে? এখানে শুধু তোমার কি বলে, আমি শুধু সমস্ত পদটি এখানে দেখিয়েছি। এরপরে সংখ্যাবাচক দ্বন্দ্ব আছে। দেখো সংখ্যাবাচক দ্বন্দ্ব কি? 7, 5, 9, 6 সংখ্যা দিয়ে যে দ্বন্দ্ব সমাস হয়। সমার্থক দ্বন্দ্ব হাট বাজার, একটা আর একটা সমার্থক। কল কারখানা কি? একটা আর একটা সমার্থক। এরপরে আমরা দেখি প্রায় সমার্থক ও সহচর দ্বন্দ্ব, মানে প্রায় সমার্থকের কাছাকাছি, পুরো সমার্থক না, আসলে কাপড় চোপড়, পোকামাকড়, এগুলোকে সহচর বা প্রায় সমর্থক দ্বন্দ্ব বলা হয়। কাপড় চোপড়, পোকামাকড়। দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব হয়। দুটি সর্বনাম যেমন যা, তা, যে, সে, এগুলো দিয়ে দ্বন্দ্ব হয়। দুটি ক্রিয়া যোগেও দ্বন্দ্ব হয়। দেখা, শোনা। দেখো দুইটাই কিন্তু ক্রিয়া। দেখা, শোনা, চলাফেরা, খাওয়া দাওয়া, প্রত্যেকটাই কিন্তু কি? ক্রিয়া আছে। ক্রিয়া দিয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় এটাকে দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস বা ক্রিয়াবাচক দ্বন্দ্ব বলে। যাই হোক, দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব হয়। ধীরে, সুস্থে, আগে, পাছে। ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করে। ধীরে, সুস্থে, চলো। এই যে চলো, এটা হচ্ছে ক্রিয়া, এটাকে বিশেষায়িত করে ধীরে সুস্থে। তার মানে ধীরে সুস্থে দুইটাই হচ্ছে বিশেষণ, এবং এটা এই দুইটাকে কি বলা হয়? ক্রিয়া বিশেষণ বলা হয়। এরপরে আছে দুটি বিশেষণ যোগেও আবার দ্বন্দ্ব হয়। দেখো দুটি বিশেষণ যোগে কি দ্বন্দ্ব হয়? ভালো মন্দ, কম বেশি। দেখো প্রত্যেকটাই কিন্তু ভালো এবং মন্দ দুইটাই কিন্তু বিশেষণ, কম এবং বেশি দুইটাই কিন্তু বিশেষণ। তো এইভাবেই দুটি বিশেষণ যোগেও দ্বন্দ্ব সমাস হয়ে থাকে, ভালো মন্দ, কম বেশি ইত্যাদি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সবশেষে আছে আমাদের অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি? যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। আমি বলেছিলাম যে অলুক সমাস বলে একটা সমাস আছে। তাহলে অলুক সমাসটা কি? যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। তার মানে হবে যে দ্বন্দ্ব সমাসে, মূলত যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দুধে ও ভাতে, দুধে ভাতে। দেখো এখানে এ বিভক্তি আছে, লোপ পায়নি। হাতে ও কলমে, হাতে কলমে। তিন বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। মানে তিন বা বহুপদেরও দ্বন্দ্ব সমাস অনেক সময় হয়ে থাকে, সেটাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন হাত পা নাক চোখ ও মুখ সমান হাত পা নাক চোখ মুখ। ঠিক আছে, দেখো অনেকগুলো পদ মিলে কি হয়েছে? দ্বন্দ্ব সমাস হয়েছে, এবং প্রত্যেকটার অর্থই কিন্তু পরপদে প্রাধান্য পেয়েছে। এটাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। এরপরে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কি? সবগুলো মিলে শেষে এক হয়ে যাওয়া। যেমন সে, তুমি ও আমি। সে, তুমি ও আমি, তিনটা মিলে কি হয়েছে? আমরা। এই আমরাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। মনে রাখতে হবে, আমরা যদি আসে পরীক্ষায় এবং কোন সমাস বলে, আমরা একশেষ দ্বন্দ্ব বলবো, এবং এটাকে আমরা সে, তুমি ও আমি, প্রথমে সেকেন্ড পার্সন, সে হচ্ছে থার্ড পার্সন, মানে ইংরেজিতে যদি আমরা বলি থার্ড পার্সন নাম পুরুষ, তুমি মধ্যম পুরুষ এবং আমি হচ্ছি উত্তম পুরুষ। তা কীভাবে সাজাতে হবে? নাম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, উল্টা দিক থেকে সাজাতে হবে। ওকে, অর্থাৎ সে, তুমি এবং আমি, এভাবে করে আমরা সাজাই আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের দ্বন্দ্ব সমাস সম্পর্কিত এবং সমাস পরিচিতি, সমাজের পদ পরিচিতি সম্পর্কিত আলোচনা। আমরা বিগত সালে, এখানে দেখো কতগুলো বিগত সালে প্রশ্নে আসা কতিপয় দ্বন্দ্ব সমাস এখানে দেওয়া আছে ব্যাস বাক্য সহ। এগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। হাতে প্রদত্ত শব্দ, মানে এভাবে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, হাতে পায়ে, হাতে ও পায়ে, অত্যাচার অবিচার, অত্যাচার ও অবিচার, ওহি অনুকূল, ওহি অনুকূল, অহরাত্র, অহ ও রাত্র, আজকাল, আজকাল, সবগুলোর মাঝখানে কিন্তু হাইপেন থাকবে। বিষয়টা এমন না, জন ও মানব, জনমানব, অনেকগুলো জায়া ও পতি, দম্পতি। ঠিক আছে, ওকে।
দম্পতি দ্বারা কিন্তু আমরা কি বুঝি, জায়াকেও বুঝি, পতিকেও বুঝে থাকি। এভাবে সাপে নেউলে ভরণ পোষণ, ভালো মন্দ, লেনদেন, রক্ত মাংস, 7-17 সৈন্য সামন্ত, হ্যাঁ, হিতাহিত, দেখাশোনা, বনে বাদারে, 7-17কে কেউ আবার দ্বিগু সমাস মনে করো না, তাহলে ভুল হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, মূল্যায়ন করব। আমরা কোন সমাস, দেখো তো, বলো তো আমরা কোন সমাস? আমরা কোন সমাস বলো তো? আমরা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আমরা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। চা বিস্কিট, চা বিস্কুট হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। আমরা জানি চা বিস্কিট মিলনার্থক দ্বন্দ্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। সবাইকে বাড়ির কাজ দ্বন্দ্ব সমাস বাসায় বসে শিখে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে প্রত্যেকেই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।